বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যথারীতি শুরুতেই আপনাদেরকে কিছু তথ্য দিয়ে শুরু করি। আপনারা জানেন যে 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা আপনাদের সাথে খুব ক্লোজলি কাজ করছি এবং চেষ্টা করছি আপনাদেরকে সকল তথ্য আপনারা এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে। অনেক সময় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি, অনেক সময় পারি না, সেটার জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তবে এইরকম সবাইকে নিয়ে কিন্তু আমরা বোধহয় আজকে তৃতীয় বা চতুর্থ দিনের মতো আমরা ব্রিফ করছি আপনাদেরকে। আসছে জি, থ্যাংক ইউ। তো আমি প্রথমে আমরা এই অবৈধ জ্বালানি তেল অবৈধভাবে মজুদের বিষয়ে আমরা যে সকল অভিযান পরিচালনা করছি সেটার বিষয়ে একটু তথ্যটা শেয়ার করি। আজকে দিনে অর্থাৎ গতকালকের তথ্যটা হচ্ছে এরকম। আমরা অভিযান পরিচালনা করেছি 361টি, মামলার সংখ্যা 192, অর্থদণ্ড দেয়া হয়েছে 5,79,050 টাকা এবং কারাদণ্ড দেয়া হয়েছে 2 জনকে। এই পর্যন্ত সর্বমোট অভিযান পরিচালনা করা হয়েছে 7,342, মামলা হয়েছে 3,011, সর্বমোট অর্থদণ্ড দেয়া হয়েছে 1,43,84,000 টাকা আর কারাদণ্ড দেয়া হয়েছে 36 জনকে। সর্বমোট জ্বালানি তেল এ যাবৎ উদ্ধার করা হয়েছে। ডিজেল উদ্ধার করা হয়েছে 3,52,740 লিটার, অকটেন উদ্ধার করা হয়েছে 36,621 লিটার এবং পেট্রোল উদ্ধার করা হয়েছে 80,374 লিটার। মোট 4,69,042 লিটার জ্বালানি তেল, অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আমি আপনাদেরকে একটু আজকে দিনের জ্বালানি তেলের তথ্যটা শেয়ার করি, অর্থাৎ আমাদের মজুদ পরিস্থিতিটা। আমাদের মূল জ্বালানি হচ্ছে ডিজেল, অকটেন এবং পেট্রোল। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে 1,43,143 মেট্রিক টন। 1,43,143 মেট্রিক টন। অকটেন মজুদ আছে আমাদের 9,569 মেট্রিক টন। 9,569 মেট্রিক টন। পেট্রোল মজুদ আছে 16,812 মেট্রিক টন। শুড আই রিপিট? ওকে, ফাইন। এখন এর বাইরে আমরা আপনাদেরকে আজকে আমরা যে ফুয়েল পাসটা আমরা করছি, এটার আমরা আপনাদেরকে ফুয়েল পাসের অগ্রগতি সম্পর্কে আমাদের পিআরও সাহেব ডিটেইল আপনাদেরকে দিয়ে দেবে। তো আমি আমার দিক থেকে কথাটা এখানেই শেষ করি। আপনাদের যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আপনারা বলছিলেন 4,69,000 মেট্রিক টন আপনারা উদ্ধার করেছেন, লিটার উদ্ধার করেছেন। আপনি কি বলবেন এর মাঝে কি কোনো পলিটিক্যাল কোনো ব্যক্তির ইনভলভমেন্ট আছে কিনা, নাকি এরা এমনি মজুদার? আচ্ছা, ও মানে কার ইনভলভমেন্ট আছে সেটা আসলে আমরা শুনেছি পলিটিক্যাল ব্যক্তিরাই এই সব আমাদের ম্যাজিস্ট্রেটরা, জেলা প্রশাসন এবং আমাদের মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেটরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। তো অভিযান পরিচালনা করে জ্বালানি তেল, অবৈধ জ্বালানি তেল যখনই পাচ্ছে তখন সেটা সেখানে ডিসপোজ করছে। আর এর বাইরে নিয়মিত মামলা হচ্ছে, মামলায় আসলে খতিয়ে দেখা হবে যে কারা এর সাথে সম্পৃক্ত। থ্যাংক ইউ। বাংলাদেশে বাড়েনি, এটা মানুষের দিকে বিবেচনা করে বাড়ায়নি, কিন্তু কত সরকার এই পর্যন্ত কত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এটা যদি। আচ্ছা, আমি শুধু এটুকু আপনাদেরকে বলি যে 1 লিটার ডিজেল আমরা বিক্রি করছি 100 টাকায়, আর আমাদের যে ডাইনামিক প্রাইস, সেই প্রাইস ক্যালকুলেশন করে আমরা দেখি যে এটা হওয়া উচিত আজকের দিনে 155 টাকা। ঠিক আছে?
মনির ভাই, বাকিটা হিসাব করলেই পাওয়া যাবে। মনির ভাই, আমি আসলে ওনার প্রশ্নটাই আপনাকে আবার একটু রিপিট করতে চাই। সেটা হচ্ছে যে এই যুদ্ধের কারণে আপনি তো শুধু জ্বালানি তেলের হিসাব দিলেন, এলএনজি বেশি দামে কিনতে হচ্ছে এবং আপনি এখন আর আসলে টেন্ডারে কিনতে পারছেন না, সাপ্লাই চেইন ঠিক রাখার যে কারণে সরাসরি ক্রয় পদ্ধতিতে যেতে হচ্ছে। জি। তো এই যুদ্ধের কারণে ওভারঅল বাংলাদেশে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে, মানে কত বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হতে পারে, সেই অ্যানালাইসিসটা আপনাদের আছে কিনা? আচ্ছা, আমরা প্রতিনিয়তই আর্থিক দিকটা নিয়ে কাজ করছি, অ্যানালাইসিস করছি। অর্থ বিভাগের সাথেও আমরা একাধিকবার বসেছি। আসলে এটা আজকের দিনে বসে আমি ঠিক বলে দিতে পারবো না কত বিলিয়ন ডলার হবে, কারণ এই যুদ্ধের গতি প্রকৃতির উপর নির্ভর করবে ফাইনালি গিয়ে এটা কি দাঁড়াবে। তবে আমি আগেও বলেছি যে আমরা যদি 1 মাসের কথা বলি, সেইটা হয়তো আমি আপনাকে, যেমন জ্বালানি তেলের কথা আমি বলতে পারবো আপনাকে, যে এই মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে 2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। তো এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আচ্ছা বলি ভাই, একটা বিষয় হলো যে আপনি যে মজুদের একটা পরিসংখ্যান দিলেন, এটা কতদিনের জন্য আমাদের? আচ্ছা, এর উত্তর দিতে গেলে একটু লম্বা উত্তর দিতে হবে। এটা হচ্ছে আমার আজকের দিনের মজুদ, কিন্তু আমার পাইপলাইনটা আপনারা প্রশ্ন করলে হয়তো আমি বলতে পারবো। আমার পাইপলাইন ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে? যেমন ধরুন, আমি গতকালকে আমার 2টো জাহাজের থেকে খালাস হয়েছে 54,000 মেট্রিক টন, সেটা হয়ে এটা দাঁড়িয়েছে। ফলে এটা কিন্তু রেগুলার ইন্টারভেলেই আমার হচ্ছে, হ্যাঁ। আমার জাহাজগুলো নিয়মিত আসছে এবং সেটা খালাস হয়ে প্রতিদিনেরটা আমার যুক্ত হচ্ছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী 2 মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। জি, মনির ভাই, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে সিসফায়ার তো হলো, এরপর যদিও উত্তেজনা খুব একটা কমে নেই। আসলে আমরা দেখছি কিছুটা স্বস্তি আসছে ইন্টারন্যাশনাল মার্কেটে, কিন্তু বাংলাদেশের মার্কেটে সাধারণ পাবলিকের দুর্ভোগ কমেনি। তো এখানে দুর্ভোগটা কবে কমবে? যে আমরা 1, 2, 3, 4 কিলোমিটার লম্বা দাঁড়ানো হচ্ছে, সারা রাত তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। জি, এই প্রশ্নের সাহেবের উত্তর আমরা কিন্তু প্রতিদিন দিচ্ছি। আর সিজফায়ার নিয়ে আপনি যেটা বললেন, সেটা গতকাল আমি আপনাদের অনেককে বলেছি যে হরমুজ প্রণালী যেহেতু খুলে দেওয়া হচ্ছে, দ্য বল ইজ রোলিং। আমাদের ক্রুড অয়েলের সমস্যাটা, আমরা তো একমাত্র উৎস ওখানে ক্রুড অয়েল হয়তো ইনশাল্লাহ আমাদের চলে আসবে। কিন্তু আপনি জানেন যে গতকালই আবার কিন্তু একটা ডেভেলপমেন্ট হয়েছে। ফলে এই গতি প্রকৃতিটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এটা আমার চেয়ে আপনারা বেশি পর্যবেক্ষণ করছেন। আর আপনি যেটা বললেন, এটা আসলে তো ওভারনাইট এটা চেঞ্জ হবে না। যে মানসিকভাবে মানুষের মধ্যে যে মানসিকতার পরিবর্তন হয়েছে, একটা মজুদের টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে, এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো সংকট নেই, ফলে আপনাদের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। নিয়মিত আপনারা যেটুকু প্রয়োজন সেটুকু নিলেই আপনারা নিয়মিতই পাবেন। তো এটা আমার মনে হয় যে ধীরে ধীরে সংকট কেটে যাবে, মানুষ বুঝতে পারবে যে সমস্যা নেই। আপনি যে কত 5 লাখ লিটার যে আপনি ধরেন, এটা ডিসপোজালটা কিভাবে হয়? এটা ডিসপোজালটা মার্কেট রেটে ওই স্থানীয় বাজারে ইনস্ট্যান্টলি হয়। সকল পাম্পে কিন্তু সমানভাবে তেল পাচ্ছে না। এই কারণে কিছু কিছু পাম্প ঘুরে একটা পাম্পে এসে ক্রেতারা লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। এটিকে সমহারে ডিস্ট্রিবিউশনের কোনো উদ্যোগ আপনাদের মন্ত্রণালয় নেবে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। একটু আগেই একজন আপনাদেরই সহকর্মী আমাকে একটা ছবি পাঠিয়েছেন যে ওইখানে বন্ধ আছে। তো আমি সাথে সাথে খবর নিয়েছি। এটা নিয়ম হচ্ছে কি, আমরা তো আসলে চাহিদাটা, আমরা যে বলি চাহিদাটা মানে ঠিক হেলদি না, এটা আমি খবর নিয়ে জানলাম যে গতকালই আমরা সেই পার্টিকুলার ফিলিং স্টেশনকে 13,000 লিটার 13,500 লিটার দিয়েছি, যেটা তার চাহিদার থেকেও বেশি। এবং আজকে আবার আমার পদ্মার এমডি সাহেবের সাথে আমি কথা বললাম, সেখানে ওনাকে আরো 4,500 লিটার দেওয়ার অফার করা হয়েছিল। উনি বললো যে আজকে নেব না, আমি আগামীকাল নেব, কারণ ওনাদের বেসিক্যালি 13,500 লিটার নিলে ওনার 2 দিন যায়, কিন্তু উনি একদিনে সেটা বিক্রি করে দিয়েছেন, কারণ মানুষের মধ্যে প্যানিক বাইংটা আছে। তো সেই জন্য হয় কি, আমরা হয়তো কোনোদিন একটা ফিলিং স্টেশন আপনি একটু দেখছেন, আর একটা ফিলিং স্টেশন একটু চাপ বেশি দেখছেন, বাট এই ম্যানেজমেন্টও আমি মনে করি আমরা ক্রেতারা তো যদি বুঝতে পারি যে না আমার অ্যাভেলেবিলিটি আছে, তাহলে ইনশাল্লাহ এটা কেটে যাবে। মনির ভাই, ফুয়েল পাস নিয়ে বলছিলেন, এটা কিভাবে কাজ করবে? এটা
সময় 1 ঘন্টা কমিয়েছে, মার্কেটের সময় 1 ঘন্টা কমিয়েছে। এই 1 ঘন্টা করে মার্কেট কমালে এবং 1 ঘন্টা করে আসলে অফিসের সময় কমালে এখন পর্যন্ত আপনারা মানে কতটা আশানুরূপ ফল পেয়েছেন, যে টার্গেট সরকার এটা করেছিল কতটা বেনিফিটেড হয়েছে? আচ্ছা, এইটা প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেই। সেটা হচ্ছে অবশ্যই বেনিফিট তো আছেই, একটা মানুষের মুভমেন্টটা একটু আগে হচ্ছে এবং সেটা থেকে একটু ডেভেলপমেন্ট কিছু আছে এবং সেটা ফাইনালি বলতে গেলে আর একটু সময় হয়তো লাগবে। আর আপনি প্রথম যেটা বললেন ফুয়েল পাসের কথা, সেটা আমরা ইতিমধ্যে পাইলটিং এর উদ্দেশ্যে আমরা 2টো ফিলিং স্টেশনে কাজ শুরু করেছি। ঢাকার 2টো ফিলিং স্টেশনে আমরা কাজ শুরু করেছি। আমি যদি নাম বলি, একটা হচ্ছে সোনার বাংলা আসাদ গেটের, আর একটা হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন তেজগাঁওয়ে। ইতিমধ্যে আমাদের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে, আমাদের রেজিস্ট্রেশন করছেন অনেকেই, আমার মনে হয় 10,000 অতিক্রম করেছে রেজিস্ট্রেশনের সংখ্যা। তো বাট আপনারা জানেন যে এই কাজটা একটু সময়সাধ্য। আর এই ঢাকা শহরে যে পরিমাণ শুধু আমরা কিন্তু এখন ফোকাস করছি মোটরসাইকেলকে ফোকাস করে আমরা কাজটা শুরু করেছি। তো আমরা 2টা ফিলিং স্টেশনের মাধ্যমে কাজ শুরু করেছি। আশা করছি যে আস্তে আস্তে আমরা ঢাকা শহরটা পুরোটা কভার করতে পারবো। তারপরে আমরা এটা হয়তো দেশব্যাপী রেপ্লিকেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা কাজ করবে কিভাবে, মানে একজন কত লিটার পাবেন বা কত দিন পরে পাবেন, এরকম কোনো সময়সীমা? জি, এটা আপনারা বিস্তারিতভাবে আরো জানবেন পরে। তবে অবশ্যই এটার একটা হয়তো বরাদ্দ সীমা দিয়ে দেয়া হবে, যে বরাদ্দ সীমা হয়তো উইকলি থাকবে, মান্থলি থাকবে বা ডেইলি থাকবে। সেইভাবে করেই এটা আস্তে আস্তে ডেভেলপ করা হচ্ছে। হ্যাঁ, তো একটা সিস্টেম নতুন করে ডেভেলপ করলে অনেকগুলো ইস্যু সামনে চলে আসে, সেগুলোকে ফোকাস করে করে আমরা এগোচ্ছি। আশা করছি যে ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি এটা করতে পারবো। প্রথম হলো যে একদিকে যুদ্ধ থামার একটা ইঙ্গিত, অন্যদিকে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করছে। সেই ক্ষেত্রে এটা যদি আপনার সরকারের জন্য স্বস্তির খবর হয়, দেশের মানুষের জন্য আপনাদের স্বস্তির খবরটা কি আসলে? এই মানে পরবর্তী এই ইম্প্যাক্টটা কতদিন চলবে, নাকি যুদ্ধ থামলো বলেই কি দেশের মানুষের স্বস্তি হয়ে গেল? বিষয়টা কি সেরকম, নাকি কতদিন পর্যন্ত এটা মানুষকে বহন করতে হবে? এটার একটা বিষয় হলো, গত পরশুদিন আপনার মন্ত্রী সংসদে বলেছেন যে আগামী মাসে তেলের দাম বাড়ার একটা ইঙ্গিত দিয়েছেন। সেই ক্ষেত্রে যখন এখানে একটা ভালো খবর আছে, এটা কি হবে? আচ্ছা, থ্যাংক ইউ। এটার আপনি প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, যেটা সবার কাছে আমাদের এক্সপেক্টেড, এটা যদি বন্ধ হয়, এটার একটা তাৎক্ষণিক স্বস্তি তো ডেফিনেটলি আছে। সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি অবশ্যই আমরা দেখব। আর আপনি যেটা বললেন যে একটা এরকম ব্যাপক যুদ্ধের যেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই যুদ্ধের একটা লং টার্ম ইম্প্যাক্ট তো আছেই, সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেটা পৃথিবীর প্রায় প্রতিটি অর্থনীতিকেই ফেস করতে হবে। তো ফলে সেটার জন্য সরকার নিশ্চয়ই কাজ শুরু করেছে, বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই যার যার মতো করে কাজ শুরু করছে কিভাবে ফেস করবে। এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আগামী মাসে দাম বাড়ার ইঙ্গিত দিয়েছে, তো এখন যেহেতু একটা পজিটিভ খবর আছে, সেই দাম বাড়ার জায়গায় মন্ত্রণালয় আছে কিনা, নাকি এরকম থাকবে? এইটা আমরা তো আসলে আপনারা জানেন যে এপ্রিল মাসের 1 তারিখে আমরা একটা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত পেয়েছি। যদি সেরকম কিছু হয়, পলিসি লেভেল থেকে যদি সেরকম কিছু হয়, আপনারা নিশ্চয়ই জেনে যাবেন। আপনি তো বললেন যে প্যানিক বাইং আপাতত একটা দৃশ্যমান সমস্যা, এই অনেক রকম সমস্যাই তো আপনারা সমাধান করলেন। প্যানিক বাইং সমাধান করার জন্য জনসচেতনতা বৃদ্ধি ছাড়া কি সরকারের আর কোনো মেকানিজম বা আপনাদের আর কোনো চিন্তা আছে কিনা? আমার মনে হয় এটার দ্য ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। কারণ আমরা যদি সবাই সচেতন হই, কারণ আমরা সবাই এখন যুদ্ধটা দেখছি। আমি প্রায় সময় একটা কথা বলি আপনাদেরকে, যে আমরা ছোটবেলায় যুদ্ধ কিন্তু 3 ব্যান্ডের রেডিও কানে দিয়ে শুনতাম, এখন যুদ্ধটা আমি লাইভ দেখছি। ফলে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়েছে মানুষের মধ্যে। এটা কেটে যাবে ইনশাল্লাহ। মানুষ বুঝতে পারছে যে এই যুদ্ধের মধ্যেও সরকার তার সকল রিসোর্স দিয়ে জ্বালানি তেলের সাপ্লাই অব্যাহত রেখেছে। ফলে ইনশাল্লাহ মানুষের মধ্যে এই সংখ্যাটা কেটে যাবে। আমার একটা প্রশ্ন ছিল এলপিজি নিয়ে। সেটা হচ্ছে যে 1 এপ্রিল থেকে 387 টাকা বৃদ্ধি পেয়ে 1728 টাকা হয়েছে, যেটা 12 থেকে ছিল। কিন্তু ভোক্তা পর্যায়ে বিভিন্ন দোকানে গিয়ে দেখা যাচ্ছে এগুলো 2000 থেকে 2200 টাকা করে নিচ্ছে। অনেক সময় 35 কেজি যেটা আছে সেটা 6000 টাকা নিচ্ছে, কিন্তু প্রকৃত মূল্য হচ্ছে 5041 টাকা। তো এই ভোক্তা পর্যায়ে যে বেশি দামগুলো নেওয়া হচ্ছে, এটা তদারকির বিষয়ে আপনাদের কোনো আসলে ব্যবস্থা গ্রহণ করছে? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। এলপিজির ইস্যুটা নিয়ে আজকে সকালবেলা মিটিংয়েও আমি আলোচনা করেছি।
আপনারা জানেন যে এলপিজির প্রাইস স্থির করে দেয় হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নিকট অতীতেই এটা করা হয়েছে। তো এ বিষয়ে আমরা বাজারে যেটার যে ইম্প্যাক্ট সেটা নিয়ে কথা বলছি। কয়েকজন জেলা প্রশাসকও আপনি যেভাবে বললেন সেভাবে বলেছে। আমরা বলেছি তাদেরকে যে তথ্য প্রমাণ সহ আমাদের কাছে দিতে। আমরা দেখতে চাই যে কারা আসলে এই কাজটা করছে। সরকার যে দাম, কারণ আপনারা জানেন যে সরকার কিন্তু এই জ্বালানি তেলের মতো এই বিজনেসটা সরকারের মাধ্যমে হয় না, এটা পুরোপুরি বেসরকারি উদ্যোগে 99%। ফলে আমরা চেষ্টা করছি যে এখানে একটা শৃঙ্খলা যাতে বজায় থাকে। আমরা খুব শীঘ্রই হয়তো এলপিজি যে লোয়াবের সদস্যরা আছে তাদেরকে নিয়ে বসবো, এ ধরনের অভিযোগগুলো আমরা খতিয়ে দেখবো ইনশাল্লাহ। আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যে ইস্যুটা আসে সেটা নিয়ে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়। জি জি। এর পরবর্তীতে সেটা চলে গেলে থেমে যায়। জি জি। আপনারা 1 মাস বা 2 মাসের একটা মজুদ আছে, জি জি। আমাদেরকে বার্তা দিচ্ছে। তো এই ক্রাইসিসটা কেটে যাওয়ার পর বাংলাদেশ কি কোনো একটা ধরেন 2 বছর বা 5 বছরের মজুদের একটা বিষয় নিয়ে কাজ করবে কিনা, এই ধরনের কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা? আমরা যখন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছি, অন্য দেশ তখন অন্য দেশের পাম্পগুলো খালি দেখা যাচ্ছে কিছু কিছু দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে। সেই জায়গাগুলো আপনারা মাথায় নিয়ে কাজ করছেন কোয়েল পাশের যে বিষয়টা, এইটা আবেদন প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটা যখন যাবে একজন ভোক্তা, সেটাকে নিয়ে তাকে আরো এই দীর্ঘ জটে করতে হবে কিনা, সিন্ডিকেটের শিকার হতে হবে কিনা? থ্যাংক ইউ। আপনার দুটো প্রশ্নই খুব রেলিভেন্ট। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ইয়েস, আমরা খুব সিরিয়াসলি ভাবছি যে যুদ্ধ কেটে গেলেই আসলে আমরা যাতে ভুলে না যাই যে আমাদের একটা দীর্ঘমেয়াদী মজুদ প্রয়োজন। এটার উপর আমরা এখন থেকেই কাজ শুরু করেছি। আমরা মনে করছি যে মিনিমাম 3 মাসের একটা মজুদ আমাদের থাকা উচিত, যেটা আসলে মানে 15 দিন আগে হয়তো 15 দিন 10 দিন আপনারা হয়তো খোঁজ রাখতেন না, কারণ সবসময় জাহাজ আসতো এবং অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এরকম সংকটে বোঝা যায় যে আসলে একটা মজুদ, দীর্ঘমেয়াদী মজুদের প্রয়োজন আছে। তো ফলে সরকার এটা খুবই সিরিয়াসলি কনসিডার করছে। এবং আমরা ডিজেল তো আপনি জানেন যে আমাদের প্রায় পুরোটাই ইম্পোর্ট করতে হয়, অকটেন এবং পেট্রোলেরও অনেক ফিড আমাদের বাইরে থেকে আনতে হয়। ফলে আমরা এই প্রস্তুতিটা নেওয়ার জন্য আমরা মজুদের বিষয়টা সিরিয়াসলি ভাবছি যে ইভেন আমরা এখনই কাজ শুরু করেছি যাতে সংকট কেটে গেলে আমরা ভুলে না যাই যে মজুদ পরিস্থিতিটা আমাদের বাড়াতে হবে। আমি যেটা বললাম যে 3 মাসের একটা চিন্তা ভাবনা আমাদের আছে, সেভাবে আমরা কাজ শুরু করেছি। আর আপনি একটা প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্নটা করেছেন হচ্ছে ফুয়েল পাস নিয়ে। এটা এখনো খুব ইনিশিয়াল পর্যায়ে আছে, তো এই মুহূর্তে আমি আপনাদের হয়তো অনেক বড় কথা বলতে পারছি না। তবে আমাদের চেষ্টা থাকবে মানুষের জনভোগান্তি যত কম হয় এবং যাতে অনলাইনে আবেদন করে তা কারো কাছে যাতে আসতে না হয়, সেটাই আমাদের প্রচেষ্টা। রেজিস্ট্রেশনটা যেভাবে হচ্ছে ফুয়েল পাসটাও সেভাবে পাবে। এবং এখানে বেসিক্যালি 3টা পার্টি আসলে, একটা হচ্ছে ফিলিং স্টেশনের মালিক, একটা গ্রাহক, আর একটা হচ্ছে বিপিসি বা ইএমআরডি, যারা এটার অ্যাডমিন হিসেবে কাজ করবে। ফলে এটা খুবই স্বচ্ছতার সাথে যাতে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থার জন্য সকল প্রস্তুতি নিয়ে আমরা এগোচ্ছি। আপনাকে এটুকু আশ্বস্ত করতে পারি যে যদি শুরু করি আমরা সব দিক থেকে, তাহলে যাতে স্বস্তি দিতে পারি সেই জন্য সেভাবেই আমরা করবো ইনশাল্লাহ। যুদ্ধের প্রেক্ষিতে যেসব বিপিসি যারা 2টা লং টার্ম সাপ্লায়ার, একটা হচ্ছে চাইনিজ কোম্পানি, চাইনিজ কোম্পানি ইউনিপ্যাক, হচ্ছে আমাদের পেট্রোনাসের একটা সাবসিডিয়ারি, তারা ফোর্স মেজিউর করছে। তো এখন তো স্ট্রেট অফ হরমুজ অলরেডি ওপেন, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্রি 14 দিন। আপনারা আমাদেরকে রিচ আউট করেছেন কিনা যেসব শিপগুলো তারা ডেলিভার করেছে, এবং হচ্ছে ফোর্স মেজিউর উইথড্র করার জন্য আপনাদের কোনো ইনিশিয়েটিভ আছে কিনা, অথবা তারা আপনাদেরকে রিচ আউট করেছে কিনা গিভেন দ্য ওপেনিং অফ? আপনি কি ক্রুড অয়েলের কথা বলছেন? না, ক্রুড এবং রিফাইন্ড। আচ্ছা, রিফাইন্ডের ক্ষেত্রে যারা হচ্ছে ইউনিপ্যাক এবং হচ্ছে আচ্ছা, মালয়েশিয়ান দুইটা ইউনিপ্যাকের সোর্সটা আসলে হচ্ছে চায়না, সিঙ্গাপুর, এই অঞ্চলের। ফলে এটা তো অসুবিধা নেই, এটা নিয়ে আমরা ফোর্স মেজিওর যারা করেছে তারা, আপনি বলছেন কি মার্চেরটার কথা বলছেন না এপ্রিলের কথা? এপ্রিল, ওকে। এপ্রিলে যেটা আছে সেটা আজকে আমরা সকালেও কথা বলেছি, এটা নিয়ে আমরা কাজ করছি। হোপফুলি আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হব।
এপ্রিল মাসে আমাদের যেটুকু ইতিমধ্যে কনফার্ম হয়েছে তাতেও কোনো সমস্যা হবে না। তারপরেও আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা এটা নিয়ে কাজ করছি, ইউনিপ্যাক নিয়েও আমরা কাজ করছি। আজকেই আমাদের বিপিসির ডিরেক্টর অপারেশনের সাথে আমার একাধিকবার কথা হয়েছে, আমরা ইনশাল্লাহ আশা করছি যে এটা হয়ে যাবে। আর আরেকটা প্রশ্ন আপনি কি বলেন, যেটা বললেন আপনি যে ক্রুডের ক্ষেত্রে যদি বলি যে হরমুজ যদি ওপেন হয় তাহলে একটু সুখবর হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে 3টা জাহাজ ছিল তার মধ্যে 2টা এখনো আমরা অলরাইট, আমাদের আশা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। একটার ক্ষেত্রে তারা ফোর্স মেজর করেছিল, সেটাও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আমাদের ক্রুডের ক্ষেত্রে আর কি। আর বাকি 2টার ক্ষেত্রে একটা আসলে কালকেই স্টার্ট করেছে, কিন্তু কালকে রাতে যেহেতু আবার যুদ্ধের প্রকৃতিটা একটু চেঞ্জ হয়েছে, ফলে হরমুজ অতিক্রম না করলে তো আসলে এই ব্যাপারে আমি কথা বলতে পারছি না। আর একটা 18ই এপ্রিল আমাদের স্টার্ট করছে, যেটা হয়তো এই মাসের লাস্ট উইকে ইনশাল্লাহ এসে পৌঁছাবে। থ্যাংক ইউ। একটা বিষয় আপনি আরেকটু যদি ক্লিয়ার করেন, সেটা হচ্ছে এই যে 2-3 দিন আগেও আপনার ফিনান্স মিনিস্টার বলে যে আমাদের তেলের পিছনে যে পরিমাণ সাবসিডি দিচ্ছে আমরা কতদিন টেনে নিতে পারবো সেটা আমরা ভাবছি। তার মানে উনি ইনডাইরেক্টলি হিন্ট করেছেন যে আসলে ফুয়েল প্রাইস অ্যাডজাস্ট করা লাগবে, মানে আপওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট। তো এখন তো এই যে সিজ ফায়ারের কারণে আপনি জানেন কালকে ইমিডিয়েট সিজ ফায়ারের কারণে 60% ব্র্যান্ডের দাম কমেছে, 109 থেকে $93 আসছে। আজকে আমি এই যে আবার একটু গতি প্রকৃতির কারণে আজকে লাস্ট টাইম চেক করলাম যে $97 হচ্ছে মার্বার, যেটা আমরা ইউজ করি। ওই অ্যাকচুয়ালি আপনার ওয়েল প্রাইস ইজ ফলিং নাও ভেরি শার্পলি। এই প্রেক্ষিতে আসলে তেলের দাম বাড়ানোর আদৌ প্রয়োজন আছে কিনা, যদি পারে উনি বলেছে সেটা হচ্ছে সবকিছু ইনফ্লেশনারি প্রেসার, মানে সবকিছুর দাম বেড়ে যাবে। এটা আচ্ছা, ইতিমধ্যে আমি এই প্রশ্নের উত্তর একবার দিয়েছি, আপনি বোধহয় ছিলেন না। সেটা হলো যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত, সরকার জনগণের দ্বারা নির্বাচিত, এবং জনগণের কথাটা প্রবলভাবে চিন্তা করেই সরকার দামটা অপরিবর্তিত রেখেছে। এটা পৃথিবীর খুব কম দেশই করেছে এই মুহূর্তে। তো ফলে আমি বর্তমান প্রেক্ষিতটা নিয়েই আমি কথা বলতে পারি, ভবিষ্যৎটা আমরা আসলে পর্যালোচনা করছি, সেটা পলিসি লেভেল থেকে যখনই সিদ্ধান্ত হবে তখন আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। One more. Criteria for putting 10,000 motorcycles. আমি প্রথম প্রশ্নের উত্তরটা দেই, সেটা হচ্ছে যে কাজা কোয়েল বলতে আপনি কি বোঝাচ্ছেন, আপনার প্রশ্নটা ক্লিয়ার না। আমরা আমরা অ্যাপ্রুভ, মন্ত্রিসভা অনুমোদন করেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা নোয়া দিয়েছি। যারা পারফরমেন্স গ্যারান্টি দিতে পেরেছে তাদেরটা আমরা এক্সপেক্ট করছি পাবো, কারণ তারা যেহেতু পারফরমেন্স গ্যারান্টি দিয়েছে। আর যারা এখনো দিতে পারেনি আমরা অপেক্ষায় আছি, দেখা যাক। সরাসরি নীতির আওতায় এই পর্যন্ত কোন এনসি হয়েছে কিনা? হয়েছে 2টো বা 3টা বোধহয় হয়েছে। আমি এটা এক্স্যাক্টলি বলতে গেলে আপনাকে এটা এক্স্যাক্ট উত্তর দিতে আমি দেখে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।